হাসিব হাসপাতালে অপারেশন থিয়েটারের দরজার সামনে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। এক পা মাটিতে শুয়ে আরেক পায়ের হাঁটু ভাঁজ করে তাতে এক হাত ভর দিয়ে নিষ্প্রাণ চোখে ছাদের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে এখনো পানি পড়ছে। মনে পড়ছে হিসামের সাথে কাটানো মুহূর্তগুলো। বাবা মারা যাওয়ার পর হিসামই ছিল তার একমাত্র অভিভাবক, কিন্তু আস্তে আস্তে দুজনের মাঝে কেমন জানি একটা দূরত্ব চলে এলো। তাকে জোর করে হলে পাঠানোটাই সেই দূরত্ব সৃষ্টির মূল কারণ। হাসিবের ঘুর কাটল তৃপ্তির ফোপানোর শব্দে। একটা চেয়ারে পা তুলে হাঁটুতে মুখ গুজে তৃপ্তি কাঁদছে। মঞ্জুরা বেগম অসুস্থ হয়ে অন্য ওয়ার্ডে ভর্তি। ছেলের মৃত্যু সংবাদ তিনি সহ্য করতে পারেননি। তারপর যখন শুনলেন হিসাম এখনও বেঁচে আছে, এরপর তার শরীরের অবস্থা কিছুটা ভালো আছে। হাসপাতালের এই ওয়ার্ডটা পুরোটা নেতা কর্মী দিয়ে ভর্তি। সবাই অপারেশন থিয়েটার থেকে দূরে করিডোরে ভিড় জমিয়েছে। অনেকেই উত্তেজিত হয়ে হিসামের অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নেওয়ার জন্য হম্বিতম্বি করছে। কয়েকজন গার্ড করিডোরের মুখে দাঁড়িয়ে আছে। উত্তেজিত নেতা কর্মীরা যেন ওটির সামনে গন্ডগোল না পাকায় সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছে তারা। হিসামের সেক্রেটারি হাসিবের কাছে হাঁটু মুড়ে বসে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যা হয়ে গেছে তা মেনে নিয়ে নিজেকে শক্ত করো। তুমি শক্ত না হলে তোমার মা ভাবির ওরা যে আর টিকতে পারবে না। হাসিব মুখ ঢেকে ঢুকরে কেঁদে উঠল। হাত সরিয়ে সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, কেমন করে শান্ত হব আমি? আমার যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেক্রেটারি চশমা খুলে চোখের পানি মুছলেন। হাসিবকে বললেন। সেক্রেটারি চলে গেল। হাসিব দেয়ালে মাথা ঠেকিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। তখন মনসুর আলী আর নাইমুর আসলো। মনসুর আলী দুঃখী কণ্ঠে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আহারে, ফুলের মতো মেয়েটা কি হাল হয়েছে। চিন্তা করো না মা, ইসামের কিছু হতে দিব না আমরা। মনসুর আলীর কথা শুনে হাসিব রেগে গিয়ে উঠে দাঁড়ালো। ক্ষিপ্ত হয়ে মনসুর আলীর পাঞ্জাবির কলার ধরে বলল, আপনি আমাকে ভুল খবর কেন দিয়েছিলেন? আমার ভাই বেঁচে আছে এখনো, অথচ আপনি বলছেন সে মারা গেছে। এই খবর শুনে আর একটু হলেই তো আমার মা হার্ট অ্যাটাক করতো। মনসুর আলী ক্ষুব্ধ চোখে তাকালেন হাসিবের দিকে। বাম পাশে করিডোরের দিকে তাকালেন। সেখানে সব নেতাকর্মীরা তাদের দিকে তাকিয়ে আছে। নেতাকর্মীদের সামনে একটা বাচ্চা ছেলের হাতে এত বড় অপমান মনসুর আলী মানতে পারলেন না। তিনি হাসিবের উপর চরম প্রতিশোধ নেবেন বলে ঠিক করলেন, কিন্তু এখনই তা প্রকাশ করলেন না। আবারও চোখে মুখে দুঃখী ভাব ফুটিয়ে বললেন, আমি তোমাকে ভুল খবর দেইনি বাবা। আমি নিজেই তো এমন সংবাদ শুনে ট্র্যাশকি করার পর্যায়ে চলে গেছিলাম। তারপর এখানে এসে দেখলাম ইসাম বাবা বেঁচে আছে। হাসিব কলার ছেড়ে দিয়ে আবারও দরজার কাছে গিয়ে দাঁড়ালো। মনসুর আলী আর নাইমুর চোখ চাওয়াচাওয়ি করলো। দুজনেই এখান থেকে চলে এসে ফাঁকা জায়গায় দাঁড়ালো। দুজনেই সিগারেট ধরালো। নাইমুর নাক দিয়ে ধোঁয়া ছেড়ে বলল। মনসুর আলী ভ্রুকুচকে বলল। নাইমুর কপাল চুলকে আবারও সিগারেটে টান দিল। বলল, এখন কি করবেন? প্ল্যান তো একটাই, ঠিক হলো না। প্ল্যান ঠিকঠাক না হয়ে সাপে বর হয়েছে। ইসামকে জেলে দিতে চেয়েছিলাম, এখন সে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে। যদি না মেরে? না মরলেও তুমি মেরে দিবে। এই পর্যন্ত এসে আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। ইসাম ওখানে গাড়ি নিয়ে গিয়েছিল, তার মানে সে নিশ্চয়ই কিছু জেনেছে। বেঁচে থাকলে আমাদের 12টা বাজাবে। কিন্তু নির্বাচনে কি করবেন? খান পরিবার নির্বাচনে থাকলে আপনারা জিতা অসম্ভব। হিসাম চৌধুরী থাকলেও জিতা সম্ভব না ছিল। আপনাকে ভোট দেওয়া তো দূরের কথা, ভোট চাইতে গেলে মানুষ দৌড়ানি দিবে। শেষের কথাটা বলার সময় নাইমুর খেক করে হাসির শব্দ তুলল। মনসুর আলী অপমানিত হয়ে গরম চোখে তাকালেন। সিগারেট ছুঁড়ে ফেলে বললেন, ভোট না দিলে তুমি চুরি করবা। তোমাকে দলে নিয়েছে কি করতে? ভোট চুরি করার ব্যবস্থা করো, যত টাকা লাগে দিব। মনসুর আলী চলে গেলেন। নাইমুর বাঁকা চোখে মনসুর আলী যাওয়ার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে কুৎসিত একটা গালি দিয়ে বলল, বেইমানের বাচ্চা, আমার স্বার্থ না থাকলে তোর জান বের করে নিতাম। সন্ধ্যায় সাহাদ কুহুকে নিয়ে হাসপাতালে আসলো। আশফাক খানের আঘাত তেমন গুরুতর না, তারপরও তাকে ফুল বডি চেক আপ করা হবে এবং কয়েক ঘন্টা মনিটরিংয়ে রাখা হয়েছে। রেজিয়া সুলতানা তো আগেই চলে এসেছিল এবং জয়া বেগম শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসলো। কুলসুমা বেগম ছেলের ব্যান্ডেজ থেকে হাওমাও করে কেঁদে উঠলেন। আব্দুল গাফফার বেডের পাশে চেয়ারে বসে থেকে বললেন, কেঁদো না, অল্পের জন্য রক্ষা পেয়েছে ছেলেটা।
কান্নাকাটি করে ওর মানসিক অবস্থা দুর্বল করে দিও না। কুলসুমা বেগম ছেলের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, এই বয়সে এত কিছু সহ্য করা যায় না। এত বিপদ আপদ থেকে কবে যে মুক্তি মিলবে। শাহাদ এগিয়ে এসে কুলসুমা বেগমকে ধরে সান্ত্বনা দিল, বলল, চিন্তা করো না দাদিজান, সব ঠিক হয়ে যাবে। শাহাদ কুহুকে নিয়ে হিসামকে যে ওয়ার্ডে রাখা হয়েছে সেখানে আসলো। পুরো করিডোর জুড়ে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই শাহাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, কারো কারো চোখে ক্ষোভ। শাহাদ কুহুকে নিয়ে সবাইকে এড়িয়ে হিসামের কেবিনের কাছাকাছি এলো। কুহু আশেপাশের সবার তাকানো দেখে শাহাদের বাহু খামচে ধরল। দ্বিতীয় দফায় তারা আবারও বাধা পেল দাঁড়িয়ে থাকা গার্ডদের কাছে। শাহাদ বিচলিত হলো না, শান্তভাবেই বলল, আমি হিসাম চৌধুরীকে দেখেই চলে যাব। কথাটা বলার কিছুক্ষণ পরে হিসামের কেবিনের ভিতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, ওনাকে ভেতরে আসতে দাও। গার্ডগুলো সরে দাঁড়ালো। শাহাদ কুহুকে নিয়ে ভেতরে ঢুকলো। প্রথমেই চোখ পড়ল মঞ্জুরা বেগমের দিকে। তিনি কান্না ভেজা চোখে তৃপ্তির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃপ্তি শাহাদকে ঢুকতে আদেশ দিয়েছে এই জন্য। শাহাদ মঞ্জুরা বেগমকে পাত্তা দিল না। সে হিসামের বেডের কাছে গিয়ে দাঁড়ালো। অনেক জটিল অপারেশনের পর হিসামকে কেবিনে দেওয়া হয়েছে। তার মাথায় ব্যান্ডেজে মোড়ানো, মুখে নল, দুটো হাতেই সেলাইনার রক্ত দেওয়ার নল। মাথার কাছে যন্ত্রপাতিগুলো বিপ বিপ শব্দ করে এখনো হিসামের হৃদয়স্পন্দন যে চলমান তার সংকেত দিচ্ছে। শাহাদের শরীর কেঁপে উঠল হিসামের এমন অবস্থা দেখে। সে বেডের এক পাশের স্ট্যান্ড ধরে নিজেকে সামলালো। কুহু তৃপ্তির কাছে গিয়ে তৃপ্তির হাত ধরল। তৃপ্তি হালকা হেসে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি এসেছো, আমার ভালো লাগছে। ওর সেন্স থাকলে তোমাকে দেখলে খুশি হতো। কুহু সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে আপু, ধৈর্য ধরেন। মঞ্জুরা বেগম শাহাদের দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছে তো আমার ছেলেটাকে এইভাবে দেখে? দেখো কি হাল করেছো তার। শাহাদ চোখ বন্ধ করে আবার খুলল, ধরা গলায় বলল, আমি কেন হিসাম ভাইকে মারতে যাব? এটা একটা অ্যাক্সিডেন্ট। সেখানে আমার বাবাও ছিল, উনিও আঘাত পেয়েছেন। মঞ্জুরা বেগম শাহাদের কথা গায়ে মাখলেন না। হিসামের হাত ধরে গুনগুনিয়ে কেঁদে উঠলেন। ওই মুহূর্তে ডক্টরকে নিয়ে হাসিব ঢুকলো। শাহাদ আর কুহুকে দেখে বিব্রত বোধ করল সে। শাহাদ হাসিবকে সহজ করার জন্য তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, যা হয়েছে তা ভুলে নিজেকে শক্ত করো, আমি আছি তোমার সাথে। নিজেকে একা ভাববে না, হিসাম ভাইয়ের সব দায়িত্ব আমি নিব। হাসিব নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল। শাহাদ হাসিবকে জড়িয়ে ধরল, বলল, হিসাম ভাইয়ের মতো আমিও তোমার বড় ভাই, যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে থাকব। মঞ্জুরা বেগম ফুস করে উঠে বললেন, এই ছেলে, আমার ছেলেকে ছাড়ো, তোমার কোনো সাহায্য লাগবে না, এখান থেকে বিদায় হও। শাহাদ ছেড়ে দিল হাসিবকে। হাসিব বিরক্ত হয়ে বলল, মা প্লিজ থামো। ডক্টর বলল। শাহাদ ডক্টরকে জিজ্ঞেস করলো, রোগীর অবস্থা কি ডক্টর? জ্ঞান কবে ফিরবে? হাসিব হতাশ শ্বাস ফেলে কেবিনে রাখা সোফাটায় গিয়ে গায়ে লিয়ে বসে পড়ল। ডক্টর কি বলবে সে জানে। দ্বিতীয়বার এই কথা শোনার শক্তি তার নেই। ডক্টর বলল, এই কথা শুনে তৃপ্তি হাওমাও করে কেঁদে উঠল। দৌড়ে এসে হিসামের বুকের উপর শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে তুমি যেও না। আমার ছেলেটাকে বাবার আদর থেকে বঞ্চিত করো না। গেলে আমাদেরকে সাথে নিয়ে যেও। কুহু তৃপ্তিকে এসে টেনে সরাতে চাইল, কিন্তু পারল না। শেষে ডক্টর এসে তৃপ্তিকে বুঝিয়ে সরাতে সক্ষম হলো। মঞ্জুরা বেগম হিসামের নাম ধরে বুক চাপড়ে কাঁদছেন। হাসিব তাকে থামাতে পারছে না। ডক্টরও চেষ্টা করতে পারছেন না। শাহাদ এই অবস্থায় নিজেকে ধরে রাখতে পারছে না। সে দুপা পিছিয়ে গেল। কোমায় চলে যাওয়া হিসামের দিকে তাকিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে আসলো। কোনো মতে পা চালিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়ালো। দু হাত রেলিংয়ে রেখে চোখ বন্ধ করে নিচের দিকে ঝুঁকে রইল। হিসাম কোমায় চলে গেছে, আর কোনোদিন জ্ঞান ফিরবে কিনা তার ঠিক নেই। শাহাদ যেন কোনো মতেই মানতে পারছে না। রাগে কষ্টে ব্যান্ডেজ করা হাতটা দিয়ে রেলিংয়ে ঘুষে মারল। তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল শরীর জুড়ে। তবে এই যন্ত্রণা তার মানসিক যন্ত্রণার কাছে কমই মনে হলো। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। ভাবতে চেষ্টা করলো কেন এমন বিপদ নেমে আসছে তাদের উপর। এই বিপদ থেকে পরিত্রাণ পাবার উপায় বা কী? সেই মুহূর্তে শাহাদের চোখ গেল হাসপাতালের বাগানের দিকে। নাইমুর আর মনসুর আলী আলোচনায় ব্যস্ত। মনসুর আলীর মুখ হাসি হাসি। হিসামের কোমায় থাকাই যে এই হাসির মূল কারণ তা বুঝতে শাহাদের সময় লাগলো না।
নাইমুর আর মনসুর আলী দুজনকে এসে উপযুক্ত শাস্তি দিবে। সবই তার প্ল্যান করা আছে, এখন শুধু একটু সময়ের অপেক্ষা। মাঝরাতে কুহুর ঘুম ভেঙে গেলে দেখলো শাহাদ পাশে নেই। কুহু উঠে বসলো বিছানায়। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই শাহাদ কথাবার্তা কম বলছে, সারাক্ষণ কি যেন ভেবেছে, আর স্টাডি রুমেই বেশিরভাগ সময় কাটিয়েছে। ফোনে চিৎকার চেঁচামেচিও কম করেনি। কয়েকবার আউট হাউসে গিয়েও কৃষক মিটিং করেছে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকেও সে ডাকিয়ে এনেছে। দেখেই বোঝা যাচ্ছে সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কুহু পা টিপে টিপে স্টাডি রুমে দরজা খুলে উকিয়ে দিল। না, ভেতরে শাহাদ নেই। একে একে সে বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খুঁজলো। শাহাদ কোথাও নেই। ছাদে গেছে কিনা দেখার জন্য ঘরের বাইরে আসতেই ড্রয়িং রুমের দিকে চোখ গেল তার। ড্রয়িং রুমের বাম পাশের হলওয়ের দিকে, সেখান থেকে আলো আসছে। ওইদিকে তো জিম, তার মানে কি শাহাদ জিমে আছে? কুহু সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পেরিয়ে হলওয়েতে আসলো। সে ঠিক ধরেছিল, হলওয়ের শেষে জিমে আলো জ্বলছে। কুহু আস্তে আস্তে জিমের দরজার সামনে এসে দাঁড়ালো। শাহাদকে দেখতে পেল। কালো স্লিপলেস গেঞ্জি পরিহিত শাহাদ অ্যাগ্রেসিভ হয়ে পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি দিচ্ছে। হাতের ফোলা পেশিগুলো আরও ফুলে ফেপে উঠছে, ঘাম বেয়ে পড়ছে ঘাড় বেয়ে। তার হাতে কোনো গ্লাভস নেই। একটা সাদা কাপড় পেঁচিয়ে রেখেছে। শাহাদের হাতের আঘাতের কথা মনে পড়ে কুহু আটকে উঠল। অস্থির হয়ে জিমে ঢুকে বলল, প্লিজ থামেন, আপনার হাত বাজেভাবে ইনজিউর্ড। আচমকা নারী কণ্ঠ শুনে শাহাদ থেমে গেল। তাকিয়ে দেখল অস্থির মুখে কুহু দাঁড়িয়ে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে মুহূর্তের মাঝে নিজের অ্যাগ্রেসিভ ভাবটা ছেড়ে ফেলল। নিজেকে শান্ত করে চমৎকার করে হেসে বলল, ঘুম ভেঙে গেছে? কুহু এগিয়ে এসে ঘামে ভেজা শাহাদকে জড়িয়ে ধরল। শাহাদ এক হাতে কুহুকে আগলে আরেক হাতে ঘামে ভেজা চুলগুলো উপরের দিকে ঠেলে দিল। কুহু অভিমানী কণ্ঠে বলল, একা একা কষ্ট পাচ্ছেন, আমার সাথে কি কিছু শেয়ার করা যায় না? আমি তো আপনার বউ। শাহাদ খুব সাবধানে একটা শ্বাস ফেলল। সে কুহুকে এসব কিছু থেকে দূরে রাখতে চায়। এই নোংরা রাজনীতির জগৎটা কুহুকে চেনাতে চায় না। চায় না কোনো কিছু শেয়ার করে কুহুর সরল মনটাকে বিষিয়ে দিতে। শাহাদ জিমে রাখা সোফায় বসে কুহুকে তার উরুর উপর বসালো। একটা টাওয়াল কুহুর হাতে দিয়ে হাসি মুখে বলল, ঘাম মুছে দাও। কুহু যত্ন করে শাহাদের ঘাম মুছে দিল। শাহাদের ডান হাত থেকে পেঁচানো কাপড় খুলে হাতের ব্যান্ডেজের অবস্থা দেখল। শাহাদ কুহুকে ঘনিষ্ঠ হয়ে নিজের বাহুতে আবদ্ধ করে বলল, তুমি কাছে আসলে আমার সব চিন্তা দূর হয়ে যায়, সব কষ্ট ভুলে যাই আমি। কুহু ধরা গলায় বলল, আমাকে তো ভালোই বাসেন না, এখন এসব বলে লাভ নেই। শাহাদ আশ্চর্য হয়ে বলল, কে বলল ভালোবাসি না? এত বড় অপবাদ। কুহুর চোখ থেকে পানি। কুহু ধরা গলায় বলল, যদি ভালোই বাসেন তবে পানিতে লাফ দেওয়ার আগে আমার কথা মনে হয়নি? এত বড় রিস্ক কিভাবে নিতে পারলেন? শাহাদ আশ্চর্য হয়ে বলল, আমি যখন গাড়ির কাচের খোলা অংশ দিয়ে দেখালাম হিসাম ভাই ব্রিজের দিকে যাচ্ছে, তখন আমি জানতাম কি ঘটছে। কিন্তু যখন দেখলাম তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে তলিয়ে যাচ্ছে, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার চোখের সামনে আমি কাউকে মরতে দিতে পারি না, এই জন্য রিস্ক নিয়েছি। কিন্তু এতে যদি আমার প্রিয়তমার মনে আঘাত লেগে থাকে তাহলে তার জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। কুহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সেটা? শাহাদ এক ঝটকায় কুহুকে সোফায় শুয়ে দিল। কুহু শাহাদের বুকে হালকা চাপড় দিয়ে চাপা স্বরে বলল, কি করছেন? কেউ চলে আসবে। শাহাদ একটা সিরিয়াস ভাব নিয়ে বলল, আসুক, বউ যেহেতু ভালোবাসার প্রমাণ চেয়েছে তাই তাকে ইনস্ট্যান্ট এখানেই প্রমাণ দিব। কুহু চোখ বড় বড় করে অবিশ্বাসী কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য। শাহাদ বিলেন্দের মতো হেসে বলল, ফাইন, তাহলে অসভ্যতামি করব। ভোরবেলা হঠাৎ খানবাড়ির বেল কর্কশ শব্দে ভেজে উঠল। কুহু শাহাদের সাথে জিমেই ঘুমিয়ে পড়েছিল। বেলের কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল। নিজেকে শাহাদের বুকে আবিষ্কার করলো। দুজনেই গত রাতে ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। শাহাদের মাথার নিচে সোফায় থাকা ছোট্ট একটা কুশন, আর কুহু ঘুমিয়েছিল শাহাদের বুকের উপর। আবার বেল বাজতেই কুহু হুড়মুড়িয়ে উঠে বসলো। কুহু সরে যেতেই ঘুমন্ত শাহাদ নড়ে চড়ে পাশ ফিরে ঘুমালো। কুহু প্রথমে বোঝার চেষ্টা করলো এখন সকাল না রাত। জিমের কাছের দেয়ালে তাকিয়ে দেখলো দেয়ালের বাইরে বাগানে ভোরের আলো ফুটেছে। সে পাশ থেকে ওড়না তুলে নিয়ে গায়ে পেঁচিয়ে পা চালিয়ে সদর দরজার দিকে গেল। পুরো খানবাড়ি নীরব নিস্তব্ধ হয়ে আছে। কুহু বিশাল ড্রয়িং রুম পেরিয়ে বড় বড় পা ফেলে চলল সদর দরজার দিকে। বেল লাগাতার ভিজেই যাচ্ছে।
কুহু তাড়াতাড়ি লক খুলে ভারী কাঠের দরজা টেনে খুলল। বাইরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। আনিশা দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ বিষণ্ণ, সাথে দাঁড়িয়ে আছে রাহাত। কুহুকে দেখে আনিশা জড়িয়ে ধরে কেঁদে দিল। কুহু নিজেকে সামলে নিয়ে আনিশাকে ধরে ড্রয়িং রুমে নিয়ে বসালো। ততক্ষণে দুটো কাজের লোক চলে এসেছে। কুহু রেজিয়া সুলতানাকে ডেকে আনতে বলল তাদেরকে। রাহাত ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। রাহাতের অবস্থা দেখে কুহু কাজের লোককে পানি দিতে বলল। পানি নিয়ে এলে রাহাত ঠকঠক করে সবটা শেষ করলো। কুহুর দিকে তাকিয়ে বলল, গতকাল থেকে রান্না করছে, এই অবস্থায় এত রান্না করলে তো বাচ্চার ক্ষতি ওর হতে। কুহু ক্রন্দনরত আনিশার দিকে তাকালো। পেট উঁচু হয়েছে আনিশার। আনিশাকে আগলে ধরে কুহু সান্ত্বনা দিল, কান্না করতে না করলো। আনিশা আসার খবর পেয়ে রেজিয়া সুলতানা ছুটে এলেন। পিছু পিছু এলো আশফাক খান। বাবা মাকে দেখে আনিশার কান্না আরও বেড়ে গেল। আশফাক খানের কপালে ব্যান্ডেজ দেখে সে মুষড়ে পড়ল। রেজিয়া সুলতানা তাকে সান্ত্বনা দিতে গিয়ে ব্যর্থ হলেন। আনিশা ফুপিয়ে উঠে বলল, এত বড় ঘটনা হয়েছে, তোমরা আমাকে জানালে না? আমাকে নিউজ দেখে সব ঘটনা জানতে হয়েছে। রাহাতকে দিয়ে ম্যানেজারকে কল করিয়ে নিশ্চিত হলাম। আশফাক খান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ঠিক আছি রে মা, সবটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। আল্লাহ নিজেই বিপদ থেকে উদ্ধার করেছেন, আলহামদুলিল্লাহ। আশফাক খান নীরব হয়ে গেলেন। এই বিষয়ে তার কিছু বলার নেই। ওই ঘটনার কথা মনে পড়লেই তার কলিজা কেঁপে ওঠে। আহত হয়ে গাড়িতে পড়ে থাকা অবস্থায় উনি যখন দেখলেন শাহাদ ব্রিজ থেকে লাফ দিয়েছে, তখনই ওনার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল। আল্লাহ সহায় যে শাহাদ সুস্থভাবে ফিরে এসেছে। রাহাত বিনীত কণ্ঠে আশফাক খানকে বলল, আপনাকে নিয়ে বাবা মা খুব চিন্তিত, নির্বাচনের ব্যস্ততার কারণে আসতে পারেনি। বাবা চাই ঘন্টার একটা তদন্ত হোক, আসল দোষী বের হয়ে আসুক। অবশ্যই তদন্ত হবে। ট্রাক ড্রাইভার পলাতক, তাকে ধরলেই সব জানা যাবে। বাড়ির সবাই ততক্ষণে চলে এসেছে ড্রয়িং রুমে। কুলসুমা বেগম আর আব্দুল গাফফার খানকে সালাম দিল রাহাত। দুজনেই সালাম নিয়ে আদরের নাতনিকে নিজেদের পাশে বসালেন। কুলসুমা বেগম নাতনিকে সান্ত্বনা দিলেন। নাতনির বেবি বাম্প দেখে তিনি মনে মনে অনেক খুশি হলেন। কদিন ধরেই আনিশাকে দেখার জন্য মন ছটফট করছিল তার। ভাগ্যক্রমে সেই ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে। রাফা রিদি জয়া বেগমের সাথে নিচে নেমে আসলো। আনিশাকে দেখে দুজনেই খুশিতে বাকবাকুম করে উঠল। বানের পরিস্থিতির চাপে এই কদিন দুজন খুব নিরানন্দ অবস্থায় কাটিয়েছে। কুহুর ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকে দুজনের সমস্ত দুষ্টুমি বন্ধ হয়ে গিয়েছিল। আনিশাকে দেখে তারা প্রাণ ফিরে পেল। আনিশাকে ঘিরে তাদের আবদারের শেষ রইল না। পরিবারের লোকজনের সংস্পর্শে এসে আনিশা কষ্ট ভুলে গেল। জয়া বেগমকে প্রশ্ন করল, চাচু কি বাড়িতে নেই? জয়া বেগম শ্বাস ফেলে বললেন, না, ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছে, তবে নির্বাচনের আগে চলে আসবে বলেছে। বাড়িতে এত শোরগোলের কারণে শাহাদের ঘুম ভেঙে গেল। বিশেষ করে রাফা রিদির চিৎকার তার কানে লেগেছে খুব। পকেটে দুহাত পুরে শাহাদ জিম ছেড়ে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার ভ্রু কুঁচকে গেল। রাহাতকে দেখা যাচ্ছে বসে থাকতে। আনিশা তার দিকে পিছন ফিরে বসে আছে বলে দেখতে পেল না। শাহাদ চোখ রোগড়ে দেখল, না এটা রাহাতই। সে পায়ে পায়ে এগিয়ে এসে আনিশা যে সোফায় বসে আছে সেখানে ঘাড় কাত করে তাকালো। আনিশাকে দেখে তার চোখের পাতা ভারী হয়ে গেল। আনিশারও চোখ পড়ল শাহাদের দিকে। সে সোফা ছেড়ে উঠতে চাইলে শাহাদ তাড়াতাড়ি এসে আনিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আনিশার বেবি বাম দেখে শাহাদ খুশিতে হাসলো। আনিশার দুহাত নিজের হাতে নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেলো। আনিশা স্নেহের দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। ধরা গলায় বলল, কিভাবে পারলি এত বড় রিস্ক নিতে? আমাদের কথা কি একবারও মনে হয়নি? শাহাদ মুখের হাসি ধরে রেখে বলল, মনে হয়েছে বলেই তো এই কাজ করেছি, না হলে সবাই বলতো আনিশার ভাই কাপুরুষ। এখন সবাই বলবে আনিশার ভাই সাহসী। আনিশা কপট রাগের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। গাল ধরে জোরে টেনে দিল। পরিবারের অন্যান্যরা মৃদু হাসলো। রাহাত উঠে এসে বলল, হ্যাঁ, এটাই আমার সাহসী শালা। সে নিজের শত্রুকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়েছে, তাই না রে শালা? শাহাদ দাঁড়িয়ে রাহাতের সাথে বুক মেলালো। দুজন হাসি ঠাট্টা করে কথা বলতে বলতে একটু সাইডে চলে গেল। রেজিয়া সুলতানা বলল, এখন তাহলে ঘরে গিয়ে রেস্ট কর, মুখটা একদম শুকিয়ে গেছে। কুহু, ওকে ঘরে নিয়ে যা। কুহু আনিশাকে নিয়ে উপরে চলে গেল। আনিশাকে ঘরে দিয়ে এসে নিজের ঘরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। এখন তার অনেক কাজ। ফ্রেশ হয়ে আয়নার সামনে একটু পরিপাটি হয়ে নেওয়ার মাঝখানে শাহাদ ঘরে ঢুকলো। কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকালো। গাঢ় স্বরে বলল, ভাবছি আর দুইজন
এই ঘরে থাকা উচিত হবে না। আমাদের তুলনায় ঘরটা অনেক বড়। কুহু ভ্রুকুচকে ঘাড় বেঁকিয়ে শাহাদের দিকে তাকিয়ে বলল, তাহলে কোথায় থাকবো আমরা? শাহাদ হতাশ চোখে কুহুর দিকে তাকালো। সে কি বলল আর এই মেয়ে কি বুঝলো? সে কুহুর কপালে নিজের কপাল দিয়ে ঢুস মেরে বলল, এই ঘরেই থাকবো বোকা মেয়ে। শুধু 2 জন থাকবো না, আরও 1-2 জন সাথে নিয়ে থাকবো। কুহু বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল। শাহাদের কাছে আর অন্য কোনো রাস্তা রইল না। সে গলার স্বর নিচু করে যা বলার বলে দিল। কুহু শাহাদের দিকে ঘুরে বুকে কিল দিয়ে বলল, শুধু অসভ্য কথা বলেন। সত্যি আমি এমনটা চাই। একটা ছোট কুহু ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, জিনিসপত্র এলোমেলো করছে, আমার কাজের ডিস্টার্ব করছে। এরকমটা সত্যি চাই। তুমি চাও না? কুহু অবনত মস্তকে লাজুক কণ্ঠে বলল, একটা ছোট শাহাদ খান চাই আমি, যাতে আপনার সাথে ঝগড়া হলে ওর কান মলতে পারি। হোয়াট? দুষ্টু মেয়ে, আমার কান মলতে চাও তুমি? চাই চাই বলে শাহাদকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। শাহাদ কুহুকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হলো। এর আগেই কুহু ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সকালে খাওয়া দাওয়ার পর কুহুর জন্য অনেক বড় একটা আনন্দের ব্যাপার ঘটে গেল। শিরিনা বেগম আর মোয়াজ্জেম হোসেন এলেন, সাথে এলো জিয়াদ। বাবা মা আর ভাইকে দেখে কুহুর আনন্দের সীমা রইল না। মোয়াজ্জেম হোসেন প্রাণপ্রিয় বন্ধুর অ্যাক্সিডেন্টের কথা শুনে আর থাকতে পারেননি, তাই ছুটে চলে এসেছেন। আশফাক খান কেন জানায়নি এই জন্য খুব রাগ করলেন। আশফাক খান বন্ধুকে শান্ত করে বললেন, তেমন কিছুই হয়নি, তাই আর তোদের জানাতে চাইনি। কিন্তু সাংবাদিকগুলো তো আর চুপ থাকে না, ঠিকই খবর জোগাড় করে নিউজে ছেড়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ি আসা উপলক্ষে শাহাদার ওই দিন কোথাও গেল না। শ্বশুর শাশুড়িকে বিনয়ের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করলো। একমাত্র শালা জিয়াদের সাথে সময় কাটালো। দুপুর যখন ছুঁই ছুঁই, তখন সপরিবারে আশফাক খানের আরেক বন্ধু বদরুল আলম এসে হাজির হলো। তার সাথে আসলো তার স্ত্রী মলিনা বেগম আর কন্যা এনা। মোয়াজ্জেম হোসেনেরও বন্ধু সে। 3 বন্ধু অনেকদিন পর একসাথে হয়ে গলাগলি অবস্থা। তারা আশফাক খানের অফিস রুমে আড্ডা বসালো। রেজিয়া সুলতানা মলিনা বেগমকে নিয়ে বাড়ির মহিলাদের সাথে ড্রয়িং রুমে বসলেন। অ্যানাও তার মায়ের পাশে বসে কথাবার্তা শুনছে। ওই সময় শাহাদ উপর থেকে নিচে নামলো। তার পরনে ক্যাজুয়াল সাদা শার্ট আর কালো প্যান্ট। শাহাদকে দেখেই অ্যানা লাফ দিয়ে উঠে গেল। এক প্রকার উড়ে গিয়ে শাহাদের সামনে দাঁড়ালো। হাত বাড়ালো হ্যান্ডশেকের জন্য। শরীর হেলে দুলে নাড়িয়ে ন্যাকা কণ্ঠে বলল, হ্যালো শাহাদ, হাউ আর ইউ? কুহু তার মায়ের পাশে বসেছিল। পুরো ব্যাপারটাই সে আগাগোড়া লক্ষ্য করেছিল। অ্যানাকে শাহাদের দিকে হাত বাড়িয়ে দিতে দেখে কঠিন চোখে তাকালো শাহাদের দিকে। শাহাদ হঠাৎ অ্যানাকে সামনে দেখে আশ্চর্য হলো। প্রশ্ন করলো, আরে এনা, বিদেশ থেকে কবে এলে? অ্যানা আগের মতো ন্যাকা কণ্ঠে বলল, তার খবর কি আর তুমি রেখেছ? ইভেন এখনো আমার বাড়িয়ে রাখা হাতটা পর্যন্ত দেখনি তুমি। অ্যানা আগের মতো ন্যাকা কণ্ঠে বলল। শাহাদ বিব্রত হলো। এভাবে মেয়েদের সাথে হাত মেলানোর অভ্যাস তার নেই। মহিলারা যেখানে বসে আড্ডা দিচ্ছে সেখানে তাকিয়ে সে আরও বিব্রত অনুভব করলো। সবাই যে যার মতো হেসে হেসে কথা বলছে, কিন্তু কুহু এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদের দিকে। তার দৃষ্টির অর্থ হলো একবার হাত ধরলেই শাহাদের খবর আছে। শাহাদ দৃষ্টি সরিয়ে আনার দিকে তাকালো, বলল, আমার তারা আছে, পরে কথা হবে তোমার সাথে। শাহাদ অ্যানাকে এড়িয়ে চলে যেতে চাইল। 2 পায়ে গোতেই অ্যানা নিজেই শাহাদের বাহু ধরে টেনে ধরল। শাহাদ মনে মনে এরকমটাই ভাবছিল। অ্যানাকে তার বেশ ভালোভাবেই চেনা আছে। কুহুর দিকে তাকিয়ে দেখলো কুহু বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। অ্যানা বলল, আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডসাম হয়েছো তুমি। এতদিন পর এসেছি, এখন আর তোমাকে ছাড়ছি না। চলো, আমিও তোমার সাথে যাব। শাহাদ দাঁতে দাঁত চেপে নিজেকে সামলালো। এই ধরনের মেয়ে মানুষ তার ঘোর অপছন্দ। মন চাচ্ছে ঘাড়ে ধরে একে ছুঁড়ে ফেলে দিতে। সে অ্যানার হাত ছাড়িয়ে নিল জোর করে, তারপর কড়া করে বলল, তুমি আমার স্ত্রীর সামনে অসভ্যতা করছো। ও এসব দেখে অন্য কিছু ভাবতে পারে। অনেকদিন পর যেহেতু এসেছো, তাই সবার সাথে গিয়ে কথা বলো। শাহাদ দ্রুত বেরিয়ে গেল। অ্যানা প্রত্যাঘাত হয়ে সাপের মতো ফুসফুস করতে লাগলো। ঘাড় বাঁকিয়ে কুহুর দিকে তাকালো। কুহু অ্যানার দিকেই তাকিয়ে আছে, তার চোখে মুখে বিদ্রুপের হাসি। অ্যানা পরাজিত হয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে গেল। একটা কাজের লোককে ধমক দিয়ে তার রুম কোনটা দেখিয়ে দিতে বলে তাকে নিয়ে উপরে চলে গেল। কুহু মুখে বিদ্রুপের হাসি হাসলেও মনের গহীনে শাহাদের প্রতি কেন জানি একটা অভিমান চলে আসলো। বিয়ের আগে কি শাহাদের প্রেম ছিল? অন্য কোনো মেয়েকে পছন্দ ছিল? এইসব নানা প্রশ্ন আসলো মনের ভিতর।
কুহুর বুকের ভিতর হালকা ভার অনুভব হলো এসব চিন্তা করে। চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে আটটায় মনোযোগ দিতে চাইলেও পারল না। মনের ভিতর একটা চাপা অভিমান রয়ে গেল। শাহাদ হাসপাতালের ভিআইপি কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আজ সে একা এসেছে, সাথে কাউকে নিয়ে আসেনি। হিসামের পরিবারকে এভাবে অসহায় অবস্থায় একা ছেড়ে দিতে পারে না সে। ভালো করেই জানে এই অসহায় অবস্থায় এ পরিবারটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে শকুনের দলেরা। গার্ড দুইজন দরজার দুপাশে ঠাই দাঁড়িয়ে আছে। তারা শাহাদকে ঢুকতে দিচ্ছে না, বলছে এখন কারো ঢোকার অনুমতি নেই। শাহাদ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। জীবনে সে কোনো দরজায় গিয়ে দাঁড়িয়েছে, অথচ তাকে অপেক্ষা করতে বলা হয়েছে এমন কখনো হয়নি। পারিবারিক হোক আর নিজের ক্ষমতা হোক, দুটোই তার আছে, কিন্তু এই মুহূর্তে সে কোনো ক্ষমতার প্রয়োগ করতে চায় না। সে এখন হিসামের ভার্সিটির জুনিয়র হয়ে এসেছে। শাহাদ অপেক্ষা করার এক পর্যায়ে হাসিব এসে উপস্থিত হলো। শাহাদকে অপেক্ষা করতে দেখে সে রাগান্বিত হয়ে গার্ডদের বলল, ওনাকে বাইরে অপেক্ষা করানোর সাহস তোমাদের কিভাবে হলো? গার্ডদের একজন বলল, স্যার, ওনাকে মনসুর আলী স্যার বাইরে দাঁড় করিয়ে রাখতে বলছেন। হাসিব দাঁত কিরমির করে বলল, ওই বুইরা তোমার স্যার হলো কিভাবে? ও তোমাকে পেমেন্ট দেয়? আর কোনোদিন শাহাদ ভাইকে বাইরে দাঁড় করিয়ে রাখার সাহস দেখাবে না, বুঝেছো? হাসিব ধমকে উঠল। শাহাদ হাসিবের কাঁধে হাত রেখে হাসিবকে শান্ত হতে বলল। হাসিব এই ঘটনার জন্য শাহাদের কাছে কিছুটা লজ্জিত হলো। তারপর শাহাদকে নিয়ে ভিতরে ঢুকলো। বিশাল কেবিনের এক পাশে সোফায় মনসুর আলী আর নাইমুর বসে আছে। দুজনেই শাহাদকে দেখে ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকালো। মঞ্জুরা বেগম সিঙ্গেল একটা সোফায় তাদের সাথে বসে আছেন। শাহাদকে দেখে ছ্যাদ করে উঠলেন, এই ছেলে, এই তুমি আবার এসেছো? আর কি চাও বলো তো? তুমি আমার ছোট ছেলেকেও মারতে চাও নাকি? শাহাদ গায়ে মাখলো না এসব কথা। সে ডান দিকে সোফায় তাকালো। তৃপ্তি শুকনো মুখে রিশামকে কোলে নিয়ে কোমায় থাকা হিসামের দিকে তাকিয়ে বসে আছে। শাহাদকে তাকিয়ে থাকতে দেখে তৃপ্তি বলল, তার বাবার জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। বারবার গিয়ে তাকে স্পর্শ করে, হাত ধরে টানাটানি করে উঠতে বলে, বাবা বাবা বলে ডেকে কান্না করে। কি করে ওকে বোঝায় যে কোমায় থাকা মানুষ উঠতে পারে না, কথা বলতে পারে না, বাবা না উঠলে খাবে না বলে জেদ ধরে আছে। আমি কোথা থেকে ওর বাবাকে এনে দিই বলতে পারো? তৃপ্তি ঘুমন্ত রিশামকে বুকে চেপে ফুপিয়ে কেঁদে উঠল। শাহাদ বিষণ্ণ দৃষ্টিতে সে কান্না দেখল। তৃপ্তির জায়গায় কেন জানি কুহুর মুখটা ভেসে উঠল। সহ্য করতে পারল না, চোখ সরিয়ে নিল। মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, হিসাম ভাই নেই, হাসিবেরও বয়স হয়নি, এবারের নির্বাচনে কি করবেন ভাবছেন? মঞ্জুরা বেগম বললেন, সেটা কি তোমাকে বলতে হবে? মনসুর আলী মাথা নাড়িয়ে বললেন, বাবা শাহাদ, কিছু মনে করো না, বিরোধী দলের সাথে এসব আলোচনা করা উচিত নয়। নির্বাচন কিভাবে হবে না হবে এটা আমরা ঠিক করে নিব। শাহাদ মনসুর আলীর কথায় পাত্তা দিল না। মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি একটা পরামর্শ দিতে চাই আপনাকে। হিসাম ভাইয়ের জায়গায় ভাবি নির্বাচনে দাঁড়াক। দলের লোকজন নেত্রী হিসেবে হিসাম চৌধুরীর স্ত্রীকে সহজেই গ্রহণ করে নিবে। ভালো করে প্রচারণা চালালে নির্বাচনেও জেতার সুযোগ বেড়ে যাবে। মনসুর আলী খেয়ে ফেলবে টাইপ দৃষ্টিতে শাহাদের দিকে তাকালো। নাইমুর কনুই দিয়ে মনসুর আলীকে গুঁতো দিয়ে চোখ টিপল। এই ভয়টার কথাই একটু আগে সে মনসুর আলীকে বলছিল। মনসুর আলী শটান দাঁড়িয়ে গেল, রাগী স্বরে বলল, অসম্ভব, তোমার এসব পরামর্শ কেউ মানবে না। শাহাদ বাঁকা চোখে তাকিয়ে বলল, সেটা ঠিক করার আপনি কেউ না। মনসুর আলী মুহূর্তেই নিজেকে সামনে নিল। মুখ থেকে রাগ সরিয়ে হালকা হেসে মঞ্জুরা বেগমকে বলল, হিসাবের পরিবর্তে আপনি আমাদের অভিভাবক, আপনি ঠিক করুন কি হবে। বাড়ির বউ বাইরে গিয়ে নির্বাচন করবে, এসবে তো বাড়ির মান সম্মান কিছুই থাকবে না। নির্বাচন জয় হওয়া তো দূরের কথা। মঞ্জুরা বেগম ক্ষুব্ধ চোখে শাহাদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার পরিবারে যথেষ্ট ক্ষতি করেছো। আর না, কি ভেবেছো তৃপ্তিকে দিয়ে নির্বাচন করাবে আর তুমি ওকে হারিয়ে সহজেই জিতে যাবে? তা হবে না, বের হয়ে যাও। নাইমুর, বের করে দাও ওকে। হাসিব চিৎকার দিয়ে উঠল, মা এসব কি করছো তুমি? মঞ্জুরা বেগম পরোয়া করলেন না ছেলের কথা। নাইমুর শাহাদের সামনে দাঁড়িয়ে বলল, খান সাহেব কি নিজে যাবেন নাকি আমাকে ঘাট ধরতে হবে আপনার? এই কথায় শাহাদ একদমই বিচলিত হলো না। শান্ত দৃষ্টিতে নাইমুরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি শাহাদ খান, তোর মতো ড্রেনের নিচে বাস করা কীট আমায় স্পর্শ করবে? এত সাহস তোর? নাইমুরের চোখে আগুন জ্বলে উঠল। অপমানে শুকনো খোঁচা লাগলো তার শরীর জুড়ে।
আন্ডারওয়ার্ল্ডের রাজা সে। আর শাহাদ তাকে ড্রেনের নিচে কিট বলল। সে শক্ত হয়ে শাহাদের সামনে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। শাহাদ মঞ্জুরা বেগমের দিকে তাকালো। মঞ্জুরা বেগম ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। শাহাদ ব্যথিত হয়। মনসুর আলীর দিকে এক নজর তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। মনসুর আলীর খুশিতে বাক বাকুম করে উঠলেন। এই যাত্রায় এ আপদকে বিদায় করা। এবার মঞ্জুরা বেগমকে বুঝিয়ে শুনিয়ে দলের সর্বময় ক্ষমতার অধিকারী হতে হবে তাকে, তবেই তার আশা পূরণ হবে। হাসপাতাল থেকে ফিরে শাহাদের মনটা অত্যন্ত ভার হয়ে উঠল। অন্য কোথাও না গিয়ে সে সোজা বাড়ি চলে আসলো। সারাদিন বাড়িতেই থাকলো। বিকালে ঘুম দিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমালো। সন্ধ্যায় খান বাড়িতে জম্বে আড্ডা বসলো। পুরুষ আর মহিলা সবাই ড্রয়িং রুমে আড্ডায় বসলো। বাড়ির মহিলারা ইতোমধ্যে বিভিন্ন রকমের ভাজা পড়ার আয়োজন করে ফেলেছে, সাথে চায়ের ব্যবস্থাও আছে। রান্নাঘরে কাজ করতে গিয়ে কুহু ঘেমে নিয়ে একাকার। তার উপর আজ শাড়ি পরেছে। শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে ছোটাছুটি করছে। রেজিয়া, সুলতানা আর জয়া বেগমকে জোর করে সে ড্রয়িং রুমে আড্ডায় পাঠিয়েছে। বাড়ির বড়রা সবাই আলাপ করবে আর তারা রান্নাঘরে থাকবে, এটা কুহু মানতে পারল না। এতদিন তো ওনারা করেছেই, এবার সে কাজের লোকদেরকে নিয়ে নিজেই পুরো রান্নাঘরে নিয়ন্ত্রণ নিয়ে নিল। শিরিনা বেগম মেয়ের এমন ভূমিকা দেখে খুশি হলেন। মেয়েটা ছেলে মানুষই ছেড়ে এরকম সংসারী হবে, এটাই তো তিনি চাইতেন। শাহাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। সবাইকে সালাম দিল। শাহাদকে দেখা মাত্র এনা তার মায়ের পাশ থেকে উঠে গিয়ে শাহাদ যেই সোফায় বসেছে সেখানে বসে পড়ল। শাহাদ এত কিছু আমলে নিল না। সে টি টেবিল থেকে পেপারটা নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগলো। নাস্তা টেবিলেই ছিল, এখন কাজের লোকেরা চা নিয়ে এলো। কুহু শাহাদকে উপর থেকে নামতে দেখেই কিচেনে এসে তার জন্য আলাদা চা বসিয়ে দিয়েছিল। কাজের লোকদের বলে দিয়েছিল শাহাদকে যেন চা না দেয়া হয়। চা করা হয়ে গেলে শাড়িটা ঠিকঠাক করে কাপ হাতে নিজেই চলল শাহাদকে চা দিতে। তার ইচ্ছে শাহাদের পাশে বসে সবার সাথে আড্ডা দিবে। কাজের লোকগুলো অন্য একটা টেবিলে চা নাস্তা এনে রাখলো। অ্যানা এতক্ষণেও শাহাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছিল না, তাই উঠে গিয়ে টেবিল থেকে চা নিয়ে এসে শাহাদের মুখের কাছে ধরে ন্যাকা ন্যাকা করে বলল, এই নাও তোমার চা। শাহাদ এত কিছু না ভেবে পেপারটা টেবিলের উপর রেখে চায়ের কাপটা হাতে নিল। ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি। এই মুহূর্তে এক চুমুক চায়ের প্রয়োজন খুব বেশি। চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ তুলে দেখলো রান্নাঘরের দরজার সামনে কুহু থম মেরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ কঠিন। এভাবে কুহুর দাঁড়িয়ে থাকার কারণ বুঝলো না শাহাদ। খেয়াল করে দেখলো কুহুর হাতে একটা চায়ের কাপ। আরও কিছু খেয়াল করার আগেই কুহু ঝট করে ঘুরে গেল। রান্নাঘরের বাইরের এক কোনায় রাখা ময়লা ফেলার বিনটার কাছে গিয়ে চায়ের কাপ প্লেট সহ চাটা ফেলে দিল। তারপর ঝড়ের বেগে রান্নাঘরের ভেতরে চলে গেল। এই পুরো ব্যাপারটা শাহাদ অবাক হয়ে গেল। কুহুর হঠাৎ এমন করার কারণ কি? কারণ খুঁজতে গিয়ে হাতে চায়ের কাপটার দিকে তাকালো। তারপর তাকালো পাশে বসা এনার দিকে। তখনই তার মাথায় পুরো ঘটনা পরিষ্কার হয়ে গেল। চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। এনা শাহাদের হাত খামচে ধরে বলল, কোথায় যাচ্ছ? সবাই তো এখানে বসে আড্ডা দিচ্ছে, বসো না। শাহাদ ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। এখনই তাকে কুহুর কাছে যেতে হবে। বেশি দেরি করে গেলে রান্নাঘরে আগুন লেগে যেতে পারে। সে দ্রুত রান্নাঘরে চলে আসলো। তাকে দেখে কাজের লোকগুলো বেরিয়ে গেল রান্নাঘর থেকে। শাহাদ তাকিয়ে দেখলো বিশাল কিচেনের এক পাশের তাকে হেলান দিয়ে কুহু দাঁড়িয়ে আছে। দেখে বেশ বোঝা গেল যে সে রাগে ফুঁসছে। এই প্রথম শাহাদের একটু ভয় ভয় লাগলো। কুহু অন্যরকম কিছু ভেবে বসে আছে কিনা কে জানে। শাহাদ গলা ছাড়ল। কুহু তাকালো না, আগের মতোই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। শাহাদ কুহুর কাছাকাছি দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, চা নিয়ে আসলে আমাকে না দিয়ে ফেলে দিলে কেন? কুহু কঠিন স্বরে বলল, চা দেওয়ার জন্য তো এখন কত মানুষ আছে, আমার আর কি প্রয়োজন? শাহাদ সচেতন হয়ে ঠোঁট কামড়ালো। বুঝতে পারলো রেড সিগন্যাল জ্বলছে, খুব সাবধানে পা ফেলতে হবে। শাহাদ নরম স্বরে বলল, আমি ভাবলাম তুমি পাঠিয়েছ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এখন তাহলে একটু চা করে দাও। চা না খেলে মাথাটা ক্লিয়ার হবে না। কুহু নড়ল না, আগের মতো অটল দাঁড়িয়ে রইল। শাহাদ মুখে মধু ঢেলে বলল, চা করে দাও না বউ। কুহু অগ্নি দৃষ্টিতে তাকালো শাহাদের দিকে। অন্য মেয়ের হাত থেকে চা নিয়ে এখন এসেছে বউ বউ করতে। সে গ্যাস চালিয়ে চায়ের কেতলি বসিয়ে দিল চুলায়। শাহাদের সামনে চা পাতার বক্স থেকে দুমুঠো চা পাতা দিল পানিতে। শাহাদ সতর্ক চোখে সবই দেখল, কিন্তু কিছু বলল না। কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায় এটা নিয়ে চিন্তা করতে লাগলো। চা পাতা ফুটে গেলে কুহু এক কাপ চা ঢেলে কোনো চিনি ছাড়াই শাহাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন খান। শাহাদ শান্তভাবে চায়ের কাপ নিয়ে চুমুক দিল।
সাথে সাথে ওর মনে হলো ওর মুখটা যেন ক্ষয়ে গেল। বিশ্রী রকমের তেতো হয়েছে চাটা। তার চোখ মুখ বিকৃত হয়ে গেল। চায়ের কাপটা কিচেনের তাকে রেখে হাত মুখের সামনে এনে বার কয়েক কাশল। কুহুর দিকে তাকিয়ে দেখলো সে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শাহাদের অবস্থা দেখে বলল, ওর হাতে দেওয়া চা তো ঠিকই আরাম করে খেলেন, আমার হাতে দেওয়া চা তো তেতো লাগে, তাই না? শাহাদ হতাশ দৃষ্টিতে তাকালো কুহুর দিকে। বড্ড ছেলে মানুষই করছে মেয়েটা, ভুল বুঝছে তাকে। সে এক হাতে কুহুকে নিজের কাছে এনে আরেক হাতে চায়ের কাপটা নিল, বলল, আমার মিষ্টি বউয়ের হাতের সবই মিষ্টি, এই দেখো খাচ্ছি। শাহাদ চায়ের কাপটা ঠোঁট পর্যন্ত নিতেই কুহু ছো মেরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সিঙ্কে চা শুদ্ধ কাপটা রেখে দিল। শাহাদ পেছন থেকে কুহুকে আলিঙ্গন করে বলল, রাগ করে আছো কেন? ওই চাটাও তো তোমার হাতেই বানানো। কুহুর কেন জানি গলা ধরে এলো। ধরা গলায় বলল, আমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন আপনাকে চা দিবে? কেন আপনার পাশে বসবে? কি হয় ও আপনার? শাহাদ কুহুকে নিজের দিকে ফিরালো, বলল, বিশ্বাস করো, ও আমার কিচ্ছু হয় না, তুমি ভুল বুঝছো। ও আমার বাবার বন্ধুর মেয়ে, ছোটবেলা থেকে হালকা পাতলা জানাশোনা ছিল, এরপরও বিদেশ চলে যায়, ব্যাস। কুহু মনে মনে জানে যে শাহাদের সাথে ও মেয়ের কিছু নেই, তারপরেও সে এসব মানতে পারছে না, তার রাগ পাচ্ছে। এমন সময় রেজিয়া সুলতানা আসলেন কিচেনে। কুহু আর শাহাদকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি ব্যাপার কুহু, তোমাকে ডাকছি শোনোনি? আর শাহাদ, তুই মেয়েটাকে এখানে আটকে রেখেছিস কেন? ওর মা বাবা এসেছে, ওদের সাথে সময় কাটাতে দে। শাহাদ কিছু না বলে কিচেন থেকে চলে গেল। কুহুকে এমন দেখে রেজিয়া সুলতানা কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করলেও কুহু কিছু বলল না। মা বাবার সামনেও সে পুরোপুরি নিজেকে স্বাভাবিক রাখলো। ড্রয়িং রুমে অনেকবারই আনার সাথে চোকাচুকি হয়েছে। শাহাদ আর দ্বিতীয়বার ড্রয়িং রুমে আসেনি। তার জন্য আরেকবার চা নাস্তা বানিয়ে তার স্টাডি রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে। কুহুর বাবা মা চলে গেল এর কিছুক্ষণ পরেই। সবাই থেকে যাওয়ার অনুরোধ করলেও তারা থাকলেন না। জিয়াদের পড়াশোনা আছে, তাই থাকা যাবে না। অ্যানা আর তার পরিবার কয়েকদিন এ বাড়িতেই থাকবে। রাতের ডিনারে শাহাদ সবার সাথে খেলো না। মিটিংয়ের দোহাই দিয়ে সে আউট হাউসে ডিনার করলো। কুহু যেহেতু অ্যানাকে তার আশেপাশে পছন্দ করছে না, তাই সে সর্বাত্মক চেষ্টা করছে যতদিন অ্যানা থাকবে ততদিন সে অ্যানাকে ধারে কাছে আসতে দিবে না। ডিনারের পর কুহু রুমে আসলো। শাহাদ তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। কুহুকে দেখে সিগারেট ফেলে ডাকলো, বউ শুনে যাও। কুহু অভিমান দেখিয়ে বলল, আমি ঘুমাবো। অগত্যা শাহাদকে বারান্দা থেকে আসতে হলো। এসে কুহুর হাত টেনে ধরলো, বলল, এই যে হাত ধরেছি, এখন কোথায় যাও দেখি? কেন শুধু হাত ধরবে কেন? পুরো শরীরে কি সমস্যা? কথাটা বলিয়ে কুহু জিভে কামড় দিল। রাগের চোটে মুখ ফসকে কি বলতে কি বলে ফেলেছে। শাহাদ ফিসফিস করে বলল, সমস্যা নেই বলছো? না নেই, এবার ছাড়ুন। শাহাদ আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলল, হুম, আগে বলো, অনুমতি দিয়েছো? কিসের অনুমতি? শাহাদ কানে ফিসফিস করে বলল, কিসের অনুমতি তার প্রয়োজন। কুহু আর অভিমান করে থাকতে পারল না। এসব কথা শুনে দিল হেসে। কপট রাগ দেখিয়ে বলল, খুব অনুমতি চাওয়া হচ্ছে এখন, তাই না? আমি ভদ্রলোক, অনুমতি ছাড়া কিছু করা ঠিক হবে না। শাহাদ অনুমতি আদায় করেছে কিনা জানা গেল না, তবে দুজনের খুনসুটির আওয়াজ ভেসে আসছে। কুহুর হাসি শোনা যাচ্ছে। নিশ্চয়ই শাহাদ এতক্ষণে তার অভিমান ভেঙে ফেলেছে। সকাল সকাল কুহু ফুরফুরে মনে ঘুম থেকে উঠল। গোসল করে শাড়ি পরে ভেজা চুল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে এখন কিচেনে যাবে। সেই কাছে আসতেই দেখতে পেল অ্যানা উপরে উঠছে। তার গলায় ঝুলছে হেডফোন, পরনে জগিং স্যুট। কুহু মনে মনে ভাবল ডানিটা নিশ্চয়ই জগিং করতে গিয়েছিল। কুহু গুনগুন করতে করতে ভেজা চুলগুলো সামনে ঝাড়তে ঝাড়তে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। অ্যানার কাছাকাছি আসতেই চুলগুলো বেশি জোরে ছাড়া দিয়ে পিছনের দিকে দিল। লম্বা চুলের অগ্রভাগ অ্যানার গাল ছুঁয়ে গেল। চুল থেকে মানে ছিটাও পড়েছে তার মুখে। রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল, পানি ছিটাচ্ছ কেন? কুহু আশ্চর্য হওয়ার ভান করে বলল, তোমার এখানে পানি চলে গেছে? সরি, আসলে ঘুম থেকে উঠে সকালে উঠতে দেরি হয়েছে তো, তাই গোসল করে চুলগুলো শুকোনোর সময় পাইনি। অ্যানা ভেজা চুলের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তাহলে আরো সকালে উঠলেই পারো। কুহু আঙ্গুলে আঁচল পেঁচিয়ে লাজুক কণ্ঠে বলল, আসলে তোমার ভাইয়া উঠতে দেয় না, বোঝই তো। কুহু চোখ মারলো অ্যানাকে, তারপর নিচে নিচে সিঁড়ি বেয়ে নেমে গেল। অ্যানা শকুনের দৃষ্টিতে কুহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে সে শীঘ্রই বুঝাবে কত ধানে কত চাল।
ব্রেকফাস্ট শাহাদ আগেই সেরে নিল, যার কারণে অ্যানার সাথে এক টেবিলে বসতে হলো না। খেয়াল করে দেখলো কুহু হাসি মুখে রয়েছে। শাহাদ হাফ ছেড়ে বাঁচল। যাক, বউকে অবশেষে সামলানো গেল। অ্যানা এসে দেখলো শাহাদ ব্রেকফাস্ট করে ফেলেছে। সে রেগে মেগে আগুন হয়ে গেল, কিন্তু তা প্রকাশ করলো না। কুহু অ্যানার অবস্থা দেখে মিটিমিটি হাসলো। কুহুর হাসি দেখে অ্যানার আরও রাগ হলো। অ্যানাকে রাগিয়ে দিতে কুহু আরও একটা দুর্দান্ত কাজ করলো। শাহাদ যখন বাইরে যাওয়ার জন্য নিচে নামলো, কুহু তখন সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই যে যার মতো ব্যস্ত। তবে অ্যানা খাবার টেবিলে বসে থেকে তাদের দিকে তাকিয়ে আছে। কুহু শাহাদকে কানে কানে কিছু বলবে বলে নিচু হতে বলল। শাহাদ মাথা নিচু করলে টুপ করে ওর গালে চুমু দিয়ে বসলো। কুহুর এরকম আচরণে শাহাদ যার পরনাই অবাক হলো। হাসলো কুহুর ছেলে মানুষই আচরণে। সেও কুহুর কপালে গাঢ় চুমু খেয়ে বিদায় নিল। শাহাদকে বিদায় করে দিয়ে কুহুর শয়তানি হাসি দিয়ে অ্যানার দিকে তাকালো। অ্যানা শক্ত হয়ে বসে আছে। কুহুর এই হাসি তার জেদ আরও বাড়িয়ে দিল। সে মনে মনে বিভিন্ন ফোন দিয়ে আটলো কুহুকে টাইট করার। বিকেলবেলায় কুহু ছাদ থেকে খাবার নিয়ে নিজের ঘরে আসার সময় হলওয়েতে অ্যানার সাথে দেখা হয়ে গেল। অ্যানা আর থাকতে না পেরে বলল, এত ঢং কেন তোমার? কুহু না বোঝার ভান করে বলল, কিসের ঢং? স্বামী কি তোমার একাই আছে, আর কারণেই? আর শোনো, আমি বিদেশে না গেলে আমি হতাম এই বাড়ির বউ, সাদাতের বউ। তোমার থেকে যোগ্যতা, সৌন্দর্য সবকিছুই আমার বেশি, বুঝেছো? কুহুর মেজাজ খারাপ হয়ে গেল। কঠিন স্বরে বলল, এখন শাহাদ খানের বউ আমি, খান বাড়ির বউ আমি। এতই যেহেতু যোগ্যতা আর সৌন্দর্য, তাহলে অন্যের স্বামীর দিকে নজর না দিয়ে নিজের জন্য কাউকে খুঁজলেই পারো। অ্যানা বাঁকা হেসে বলল, অন্যের স্বামীর দিকে নজর দিতে ভালো লাগে। এতে করে একটা কম্পিটিশন ভাইব আসে। তারপর এই কম্পিটিশনে জিতে গিয়ে যখন বউটাকে হারিয়ে দেই, তখন কি যে ভালো লাগে। তোমাকে যখন হারাবো তখন মজা বুঝবে। তোমাকে হারিয়ে তবেই আমি শান্তিতে বিদেশে যাব। কুহু বলার ভাষা হারিয়ে ফেলল। এমন কথা শুনে কোনো মেয়ে এতটা খারাপ হতে পারে তা তার জানা ছিল না। অ্যানা আবারও বলল, এটা আসলে আমার শখ বলতে পারো। অন্যের স্বামীকে নিয়ে খেলতে ভালো লাগে। এতে করে আমি যে রূপে গুণে শত গুণে এগিয়ে, সেটা তার বউকে বুঝিয়ে দেই। কুহু প্রবল ঘৃণায় হাতের কাপড়গুলো অ্যানার মুখে ছুঁড়ে দিল। অ্যানা দাঁত কিরমিরিয়ে বলল, ইউ ব্লাডি বিচ! আমার স্বামীকে নিয়ে খেলবি, আমাকে হারাবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এটা বলে কুহু এক হাতে অ্যানার চুল টেনে ধরল। অ্যানা হঠাৎ আক্রমণে চিৎকার করে উঠল। নিজেকে কিছুটা সামলে সেও কুহুর চুল খামছে ধরল। এবার কুহু আরেক হাত দিয়ে অ্যানার আরেক পাশে চুল ধরল। অ্যানা ও কুহুর দেখা দেখে আরেক হাতে কুহুর চুল ধরল। দুজনেই চুল টানাটানি করে চিৎকার করতে লাগলো। শাহাদ সব কাজ শেষ করে ঘরে ফিরছিল। সেই থেকে এসে চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত সিঁড়ি পেরিয়ে হলওয়েতে এলো। দেখলো কুহু আর অ্যানা চুলোচুলি করছে। শাহাদ এই ঘটনা দেখে হতভম্ব হয়ে গেল। জীবনে সে চুলোচুলির কথা শুনেছে, কিন্তু নিজ চোখে দেখেনি কোনোদিন। এই প্রথম সে চুলোচুলি দেখছে, সেখানে আবার তার নিজের বউও আছে। কুহু আর অ্যানাকে চুলোচুলি করতে দেখে শাহাদ অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। দুজন একজন আরেকজনের চুল ধরে রীতিমতো লটকে আছে, চিৎকার করে চক্রাঘারে ঘুরছে। শাহাদ বাড়ির ঘরগুলোর দিকে তাকালো। এরা এভাবে চুলোচুলি করছে, চিৎকার করছে, আর বাড়ির সবাই কি শুনছে না? সবাই কি ঘুমাচ্ছে নাকি? শাহাদ আর উপায় না পেয়ে দ্রুত পায়ে নিজেই গেল ওদের থামাতে। কাছাকাছি দাঁড়িয়ে বলল, কি করছো তোমরা? এক্ষুনি থামো। দুজনেই এলোমেলো চুলের ফাঁক দিয়ে শাহাদের দিকে তাকালো। কুহু শাহাদকে দেখে হাতের মুঠো কিছুটা ঢিলা করলো। অ্যানা কাঁদো কণ্ঠে বলল, শাহাদ, দেখো আমার সাথে কি করছে তোমার বউ। ওর কাছ থেকে আমাকে বাঁচাও শাহাদ। কুহুর সারা অঙ্গ জ্বলে গেল অ্যানার ন্যাকামিতে। ঢিল করা হাতের মুঠো আবার শক্ত করে অ্যানার চুল টেনে ধরল। অ্যানা চিৎকার করে উঠল। রাফা আর রিধি চিৎকার শুনে বের হয়ে এলো ওদের ঘর থেকে। কাছাকাছি ঘর হওয়ায় ওদের ঘুম ভেঙে গেছে। ওরা এসে অবাক হয়ে শাহাদের পাশে দাঁড়ালো। রাফা বিস্ময় নিয়ে বলল, ভাবি মনি চুলাচুলি করতে জানে? হাউ এক্সাইটিং! চুলে টান পড়ায় কুহু করে উঠল। শাহাদ কুহুর পেছনে দাঁড়িয়ে অ্যানার হাত দুটো কুহুর চুল থেকে ছাড়ানোর চেষ্টা করলো। একসময় ছাড়িয়েও ফেললো। অ্যানা যেন দ্বিতীয়বার কুহুর চুল ধরতে না পারে, তাই শক্ত করে ওর হাত দুটো ধরে রাখলো। ওদিকে অ্যানার চুল কুহু ক্রমাগত টেনেই যাচ্ছে। তাতে অবশ্য শাহাদের তেমন ভ্রুক্ষেপ নেই। নিজের বউয়ের চুল কেউ টানছে কিনা সেটাই এখন আসল ব্যাপার। শাহাদ কুহুকে অ্যানার চুল ছাড়তে বললেও চুল ছাড়ছে না, বরং একজন আরেকজনকে এটা ওটা বলে গাল বন্ধ করছে। রাফা রিদি কুহুকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছে চুল টানার বিষয়ে। তাদের পূর্ণ সমর্থন পেয়ে কুহু আরও ঝাঁপিয়ে পড়লো অ্যানার উপর। শাহাদের একার পক্ষে ওদেরকে সামলানো অসম্ভব হয়ে গেল।
হই হুল্লোড় শুনে আনিশা আর রাহাত বের হয়ে আসলো। হলওয়ের মাঝামাঝিতে কুহু আর এনাকে এই অবস্থায় দেখে দুজনের মুখ হা হয়ে গেল। রাহাত বলল, ও মাই গড, এ তো দেখি চুলোচুলি লড়াই হচ্ছে। দেখি কার চুল কত স্ট্রং। আনিশা বিরক্ত হয়ে বলল, যাও গিয়ে সাহায্য করো। রাহাত পকেটে হাত গুজে মিটিমিটি হেসে ওদের কাছে উপস্থিত হলো। সাহায্য করার কোনো অভিপ্রায় তার নেই। তার মুখ দেখে মনে হচ্ছে এসব তার খুব ভালো লাগছে। বিশেষ করে এনার চুল টানা খাওয়া সে এনজয় করছে খুব। শুরু থেকেই এই মেয়ের চালচলন তার ভালো লাগছে না। সাহাত ইশারা দিয়ে রাহাতকে সাহায্য করতে বলল। রাহাত বিনিময়ে কুহুকে বলল, কুহু দেখি তোমার কত শক্তি, আজ প্রমাণ হয়ে যাক শাহাদ খানের বউ হিসাবে তুমি সেরা। সাহাত রাগ মিশ্রিত হতাশ চোখে রাহাতের দিকে তাকালো। সাহায্য করার পরিবর্তে আরো উস্কে দিচ্ছে রাহাত। ওইদিকে আনার অবস্থা করুন। সে নানাভাবে মাথা ঝাঁকিয়ে শরীর নাড়িয়েও কুহুকে ছাড়াতে পারছে না। কুহু জানা হাতে নিয়ে তার চুল ধরে আছে। নিজেও কুহুকে কিছু করতে পারছে না, কারণ সাহাত তার হাত শক্ত করে ধরে আছে। আর সহ্য করতে না পেরে আনা কেঁদেই ফেললো। বলল, আমার স্পা করা চুল, আমি লাখ টাকা স্পেন্ড করি আমার চুলের পেছনে। এই কথা শুনে কুহু জোরে একটা টান মেরে আনার কয়েক গাছি চুল দু হাতে ছিঁড়ে নিয়ে আসলো। সাহাদও এনার হাত ছেড়ে দিল। ব্যথা পেয়ে এনা চিৎকার করে দূরে সরে গেল। এলোমেলো চুলগুলোর অবস্থা দেখে রাগে কিরমিরিয়ে উঠল। কুহু দু হাতে থাকা চুলগুলো এনার মুখের উপর ছুড়ে দিয়ে বলল। এনা ছিঁড়ে ফেলা চুলগুলো হাতে নিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, এখানে তোর লাখ টাকার চুল। ইউ বিচ, আই উইল কিল ইউ। এনা তেড়ে আসলো কুহুর দিকে। কুহু এনার দিকে তেড়ে যেতে চাইলে সাহাত কুহুকে ধরে ফেলল। শক্ত কণ্ঠে বলল, কুহু থামতে বলেছি, এনার অবস্থা খারাপ করে ফেলেছ তুমি। সাহাদের কথা শুনে কুহুর চোখে পানি এসে গেল। এনার পক্ষ নিচ্ছে ভেবে সাহাদের দিকে অভিমানী চোখে তাকালো। রাগে ফুসতে ফুসতে একবার এনার দিকে তাকালো। তারপর সাহাদকে বলল, খুব দরদ তাই না? থাকেন তাহলে এনাকে নিয়ে, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। বলেই কুহু বড় বড় পা ফেলে ধূপধাপ ঘরের দিকে চলল। এই ঘটনায় সাহাদ পাথর হয়ে গেল। আশ্চর্য কণ্ঠে বলল, আরে আমি কি করলাম? বাপের বাড়ি যাবে মানে? রাহাত চাপা কণ্ঠে বলল, আরে শালা, আগে তো বউকে বাপের বাড়ি যাওয়ার থেকে আটকাও, কি করেছ সেটা পরে ভেব। এনা নাকি কান্না কেঁদে সাহাদের কাছে এসে হাতের ছেঁড়া চুলগুলো দেখিয়ে বলল, সাহাদ দেখেছো আমার এত সুন্দর চুলগুলো কি করেছে? সাহাদ এসব কিছু দেখলো না। সে তাড়াতাড়ি ঘরের দিকে রওনা দিল। তার পরিবর্তে রাহাত মিষ্টি হেসে বলল, আমাকে দাও দেখি। আহারে কতগুলো চুল, গুনে দেখি তো কয়টা। 1 2। রাহাতের দেখা দেখি রাফা রিদিও এসে চুল গুনতে আরম্ভ করলো। অ্যানা বিরক্ত হয়ে হাত সরিয়ে নিল। মুখে বলল অসহ্য। এরপর উল্টো ঘুরে নিজের ঘরের দিকে চলে গেল। রাহাত রাফা রিদির সাথে অ্যানাকে নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করলো। তারপর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা আনিশার কাছে এসে দাঁড়ালো অ্যানাকে নিয়ে আরেক দফা হাসাহাসি করতে। আনিশা কড়া কণ্ঠে বলল, বেচারি চুলগুলো দেখাচ্ছিল, তাই চুলগুলো গুনে দিতে চাইলাম, কিন্তু তার আগেই চলে গেল। আনিশা ঘরে চলে গেল। তার কথা শুনে রাহাতের হাসি মিলিয়ে গেল। আরেকজনের উপকার করতে গিয়ে নিচে ফেসে গেল। এদিক ওদিক তাকিয়ে বলল, আশেপাশে তাকিয়ে কাউকেই সাহায্য করার মতো পেল না। শুধু দেখলো রাফা রীতি মুচকে মুচকে হাসছে রাহাতকে দেখে। সাহাত ঘরে ঢুকে দেখলো কুহু অলরেডি লাগেজ নামিয়ে ফেলেছে। সে মনে মনে প্রবাদ করল, এতদিন বন্ধুদের মুখে শুনে এসেছে তারা বউকে ভয় পায়। এসবের জন্য বন্ধুদেরকে নিয়ে হাসত। আজ সে নিজেই বউকে ভয় পাচ্ছে। সে তাড়াতাড়ি গিয়ে কুহুর হাত থেকে লাগেজটা রেখে তাকে নিয়ে বিছানায় বসলো। কুহু কিছুতেই বিছানায় বসবে না। সে লাগেজ গুছিয়ে চলে যাবে বাপের বাড়ি। অনেক কষ্টে সাহাত কুহুকে শান্ত করলো। কুহু ছলছল চোখে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বসে রইল। সাহাত হালকা গলা ছেড়ে কুহুর একটা হাত দু হাতের মাঝে নিয়ে বলল, রাগ করছো কেন? কি করেছি আমি? কিছু না। কুহুর উত্তর অভিমান স্পষ্ট। সাহাত সচেতন হলো কথাবার্তা বলার ক্ষেত্রে। কি করেছে তা না জেনেই নরম কণ্ঠে বলল, ঠিক আছে, আই এম সরি, আর কখনো এমন করব না। কুহু অভিমান ভরা দৃষ্টিতে তাকালো সাহাদের দিকে। নাক টেনে বলল, আমার চেয়ে তো এই এনার জন্য আপনার দরদ বেশি। কী সব আবল তাবল বলছো? ও আমাদের বাড়ির গেস্ট। তুমি হঠাৎ ওর উপর এরকম আক্রমণ কেন করেছো সেটাই তো আমি বুঝতে পারছি না। কি এমন করেছে এনা? ও অনেক আজে বাজে কথা বলেছে আমাকে। সাহাদের বুক উচকে গেল। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কি আজে বাজে কথা? ওসব নোংরা কথা আমি বলতে পারবো না।
শাহাদ আশ্চর্য হয়ে তাকালো। কি এমন নোংরা কথা বলেছে অ্যানা যার জন্য চুলোচুলি লাগতে হলো? কুহু কণ্ঠ কঠিন করে বলল, ওকে এই বাড়ি থেকে যেতে বলেন। ও থাকলে আমি চলে যাব, হয় ও থাকবে নয়তো আমি। শাহাদ কুহুকে বোঝানোর জন্য একটু কাছাকাছি এলো, বলল, ও তো এই বাড়ির গেস্টকে কি এভাবে চলে যেতে বলা যায়? কুহু ছিটকে শাহাদের থেকে দূরে সরে গিয়ে বলল, তাহলে আমি চলে যাব ব্যাস। শাহাদ চোখ বন্ধ করে কপালের মাঝখানে তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরল। এই তো দেখা যাচ্ছে বিরাট সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি? কুহু যেভাবে জেদ ধরেছে এই জেদ ভাঙানো তো সহজ হবে না। অপরদিকে অ্যানাকে তাড়িয়ে কিভাবে দিবে, তাও আবার তার বাবার প্রাণপ্রিয় বন্ধুর মেয়ে। শাহাদ খুবই সমস্যায় পড়ে গেল। তবে আগে সে বউ সামলানোর সিদ্ধান্ত নিল। কুহুকে বলল, ঠিক আছে, আমি এনাকে এই বাড়ি থেকে যাওয়ার ব্যবস্থা করছি। এনা কাল সকালে গেলে হবে না? একটা রাত অন্তত তোমার বাড়িতে থাকার অনুমতি দাও। এভাবে বলায় কাজ হলো। কুহু কিছুটা নরম হয়ে উত্তর দিল, ঠিক আছে। শাহাদ হাফ ছাড়ল, প্রেমময় কণ্ঠে বলল, তাহলে এইবার যেভাবে আমার থেকে দূরে গিয়েছিল সেভাবে কাছে এসে বসো। কুহু সময় নিয়ে শাহাদের কাছাকাছি বসলো। শাহাদ আদর করে কুহুর এলোমেলো চুলগুলো সুন্দর করে গুছিয়ে দিল। গাঢ় করে চুমু খেলো কুহুর কপালে, বলল, নির্দয় মেয়ে, আমাকে রেখে বাপের বাড়ি গিয়ে থাকতে পারবে না। তবে যেতে চাইলে যে? আর যেতে চাইবো না, তবে ওই ডাইনি না গেলে সত্যি সত্যি চলে যাব। শাহাদ হাসলো, হেসে বলল, ঠিক আছে, ও কালই চলে যাবে। শাহাদ সত্যি সত্যি অ্যানাকে বিদায় করার ব্যবস্থা করে ফেলল। সেই রাতেই সে অ্যানার সাথে কথা বলল। সামনাসামনি কথা বললে কুহু এটা নিয়ে ঝামেলা করতে পারে বিধায় সে ফোনে কল দিল। কল দিয়ে বলল অ্যানা যেন নিজে থেকেই চলে যায়, এখানে থাকলে এই চুলোচুলির ব্যাপারটা জানাজানি হবে, কুহু ঝামেলা করবে, যার কারণে অ্যানার সম্মানে আঘাত লাগতে পারে। অ্যানা ভেবেছিল শাহাদ হয়তো এই ঘটনার জন্য তাকে সান্ত্বনা দিতে কল করেছে, কিন্তু এমন কথা শুনে তার ইগোতে লাগলো। নিজের ইগোর জন্যই হোক অথবা সে যে সমস্ত কথা বলেছে কুহুকে সেগুলো জানাজানির ভয়েই হোক, অ্যানা তৎক্ষণাৎ তার বাবা মাকে নিয়ে কাল সকালের ফ্লাইটে বিদেশ যাওয়ার জন্য বলে এলো। রাফা রিথি সেদিন রাতেই এক এক করে রেজিয়া সুলতানা থেকে শুরু করে কুলসুমা বেগম সবার কাছে গিয়ে কুহু আর অ্যানার চুনোচুলির কথা ফাঁস করে দিল। বিকালে সবাই মোটামুটি ঘুম থাকার কারণে কেউই এই ঘটনা সম্পর্কে জানতে পারেনি। ঘটনা শুনে কুলসুমা বেগম ডেকে পাঠালেন কুহুকে। তার ঘরে সব মহিলারাই এসে জড়ো হয়েছে। প্রথমে কুহু লজ্জায় কাউকে কিছু বলতে চায়নি, তারপর সবার পিড়াপিড়িতে বলতে বাধ্য হলো। ঘটনা শুনে সবাই অবাক হবার অবস্থা। কুলসুমা বেগম রেগে গিয়ে বললেন, একা একা ওর সাথে চুলোচুলি করছো কেন? আমাকেও সাথে নিতে, আমি ওর কটা চুল ছিঁড়ে দিয়ে আসতাম। এত বড় সাহস আমার বাড়ির বউকে অসম্মান করে কথা বলে। সবার একচেটিয়া সাপোর্ট পেয়ে কুহু মনে মনে নাচতে লাগলো। অ্যানার চলে যাওয়া মানে অ্যানাকে সে হারিয়ে দিয়েছে। এবার অ্যানা বুঝবে অসভ্যতামির ফল কেমন হয়। সকালে ব্রেকফাস্ট করে অ্যানা আর তার বাবা মা যাওয়ার জন্য তৈরি হলো। অ্যানা ব্রেকফাস্ট করতে চায়নি, তাকে জোর করে খাওয়ানো হয়েছে। রেজিয়া সুলতানা উপরে উপরে একটু দুঃখ প্রকাশ করলেন, তবে অ্যানার বাবা মাকে অন্য কিছু বুঝতে দিলেন না। অ্যানা এখানে থাকুক তিনি চান না। তার ছেলের সংসারে এসে আগুন লাগাতে চাচ্ছে এই মেয়ে, তাই যত দ্রুত সম্ভব এই মেয়ে চলে যাওয়াই ভালো। আশফাক খান বন্ধুর হঠাৎ এমন চলে যাওয়াতে ব্যথিত হলেন, তবে করার কিছু নেই। সবাই বাড়ির সামনে ড্রাইভওয়েতে দাঁড়ানো, গাড়ির কাছে আসলো ওদের বিদায় জানাতে। শাহাদও এলো। সে রাহাতের সাথে একপাশে পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে রইল। অ্যানা শাহাদকে দেখে নিজেকে ঠিকঠাক করে বিদায় নিতে আসার জন্য পা বাড়ালো। চলে যাচ্ছে তো কি হয়েছে, শেষ সময়ে এসেও চাইলে অনেক কিছু হয়ে যেতে পারে। শাহাদের মতো এমন হ্যান্ডসামকে কাছে পেতে বারবার ট্রাই করলে তেমন ক্ষতি নেই। শাহাদের কাছে যাওয়ার জন্য কয়েক পা এগোতেই দোতলার বারান্দার দিকে নজর গেল। মুহূর্তেই তার চোখ মুখ বদলে গিয়ে রাগ এসে ভর করল। শকুনের মতো তাকিয়ে থেকে কিছুক্ষণ রাগে ফুঁসলো, এরপর উল্টো ঘুরে রাগে গজগজ করতে করতে গাড়িতে গিয়ে উঠে বসলো। শাহাদ অ্যানার দৃষ্টি অনুসরণ করে দোতলার বারান্দার দিকে তাকাতেই দেখল কুহু দাঁড়িয়ে আছে। শাড়ির আঁচল কোমরে গুছিয়ে খুন্তি হাতে নিয়ে ঝগড়ুটে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেয়েটা। শাহাদকে এদিকে তাকাতে দেখে ফ্রোত করে বারান্দা থেকে চলে গেল। শাহাদ হাসবে না রাগ করবে বুঝতে পারল না। কি মারাত্মক মেয়েকে বিয়ে করেছে সে, আবার চুল টানা খেতে হবে এই ভয়েই হয়তো অ্যানা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসেছে। শাহাদ ঠোঁট চেপে গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে হাসলো। তাকে অন্য মেয়েদের থেকে প্রোটেক্ট করার জন্য শেষমেশ খুন্তি হাতে পাহারায় নেমেছে তার বউ, ভাবা যায়। হাসিব বাড়িতে ড্রয়িং রুমের সিঁড়ির প্রথম ধাপে পাথরের মতো বসে আছে। তার পাশে বসে রিশাম চিপস খাচ্ছে। খাওয়ার এক ফাঁকে হাসিবের দিকে ছোট্ট হাতে চিপস নিয়ে বাড়িয়ে দিল। হাসিব অল্প হেসে মাথা নেড়ে না করলো।
মাথায় হাত বুলিয়ে বলল, তুমি খাওয়া চাচ্ছু? রিশাম এক মনে আবারও খাওয়ায় মনোযোগ দিল। হাসিব ব্যথাত দৃষ্টিতে তাকিয়ে রইল রিশামের দিকে। অন্য সময় হলে রিশামের কাছ থেকে চিপস নিয়ে কাড়াকাড়ি করে খেত। হিশাম তখন এসে দুজনের মাঝে কাড়াকাড়িতে আরও 2-1টা চিপসের প্যাকেট দিত। দুই চাচা ভাতিজা মিলে সেখানেও কাড়াকাড়ি করত। তৃপ্তি দূর থেকে 1-2বার মিষ্টি করে ধমকে দিত। মঞ্জুরা বেগম এক কোনায় বসে সুপারি কাটতেন আর হাসি মুখে নাতির দুরন্তপনা দেখতেন। কিন্তু আজ কিছুই নেই। বাড়িটা কেমন জানি হয়ে গেছে। কেউ হাসে না, কথা বলে না, শুধু কান্নার আওয়াজ পাওয়া যায়, কখনো তৃপ্তির, কখনো মঞ্জুরা বেগমের। হিশামের অ্যাক্সিডেন্টের পর বেশ কিছুদিন হাসপাতালেই কাটিয়েছে মঞ্জুরা বেগম আর তৃপ্তি। গতকাল তাদেরকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে। হিশাম আপাতত নার্সদের তত্ত্বাবধানে আছে। মনসুর আলী চোখে মুখে দুঃখে ভাব ফুটিয়ে মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে আছেন। তার পাশে বসে আছেন নাইমুর। মঞ্জুরা বেগম বিষণ্ণ মুখে একটা সিঙ্গেল সোফায় বসে আছেন। এই কদিনে তিনি শুকিয়ে গেছেন অনেক। আগের মতো লাবণ্যতা নেই চেহারায়। আগে যেমন বাড়ির কাজের লোকেরা তার ভয়ে তটস্থ হয়ে থাকতো, এখন আর এমন কিছুই নেই। জ্বলন্ত প্রদীপ নিভে গেলে যেমন হয়ে যায়, তিনিও নিভে গিয়ে তেমন হয়ে গেছেন। ডাইনিংয়ের একটা চেয়ারে তৃপ্তি বসে আছে, তার দৃষ্টি ড্রয়িং রুমের সোফার দিকে। নিজ চোখে স্বামীর তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক দলটার করুণ দশা দেখছে সে। মনসুর আলী হাত কচলিয়ে বললেন, আপা, আপনি এখন আমাদের একমাত্র ভরসা। হিশাম বাবা নেই, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। হিশাম বাবার স্বপ্নকে সফল করতে হবে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। মঞ্জুরা বেগম বুকে আটকে থাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা যা ভালো বোঝেন তাই করেন, আমি কি আর এসবের বুঝি? হিশামের সেক্রেটারি একটু দূরে দাঁড়িয়েছিল। সে মঞ্জুরা বেগমের কাছে এসে ঝুঁকে নিচু স্বরে বলল, ম্যাম, হিশাম স্যারের জায়গায় তৃপ্তি ম্যামের সর্বোচ্চ বেশ অপশন হবে। এতে করে জনগণের উপর একটা ইমোশনাল প্রভাব খাটানো যাবে, আবার দলের লোকেরাও বিনা প্রশ্নে হিশামের দিকে তাকিয়ে মেনে নিবে তৃপ্তি ম্যাডামকে। মনসুর আলী শকুনের দৃষ্টিতে তাকালো সেক্রেটারির দিকে। মঞ্জুরা বেগম কিছু বলার আগেই বলল, আপনিও দেখি সাদ খানের বুলিয়া ওড়াচ্ছেন, ব্যাপার কি? সেক্রেটারি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মঞ্জুরা বেগম কড়া কণ্ঠে বললেন, সাদ খানের কোনো পরিকল্পনায় সফল হতে দিব না। কি মনে করছে বাড়ির বউকে দিয়ে বাইরে নির্বাচন করাতে দিবে আর সে এই সুযোগে তাকে হাত করে নির্বাচনে জিতে যাবে? তা হবে না। তৃপ্তি উত্তপ্ত শ্বাস ফেলল। মঞ্জুরা বেগম মনে করে সাহাদ তাকে হাত করে রেখেছে। এই মহিলাকে সে কিছুই বোঝাতে চায় না, আর কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। যে রাজনীতি তার স্বামীকে কেড়ে নিয়ে গেছে, সে রাজনীতি সে ঘৃণা করে। মঞ্জুরা বেগমের কথা শুনে সেক্রেটারি পিছিয়ে গেল। দলটাকে বাঁচানোর চেষ্টা সে করেছিল, কিন্তু তাও বিফলে গেল। মনসুর আলী গদগদ কণ্ঠে বলল, তাহলে আপা, আপনি ঠিক করে দেন কে নেতৃত্ব দিবে দলের। হাসিব বাবা তো বয়স হয়নি নির্বাচনে দাঁড়ানোর। পাশ থেকে নাইমুর বলল, আপনি থাকতে অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার কি দরকার? আপনি দলের সুযোগ্য নেতা। মনসুর আলী জিভে কামড় দিয়ে অনিচ্ছা দেখিয়ে বলল, না না, এত বড় দুঃসাহস আমার নেই। আমি কি করে হিশাম বাবার জায়গায় বসবো? নাইমুর আর চোখে মনসুর আলীর মিথ্যা অভিনয় দেখল। এই কথা বলার জন্য মনসুর আলী তাকে শিখিয়ে পড়িয়ে এনেছে, আর এখন অভিনয় করছে। মঞ্জুরা বেগম বললেন, ও তো ঠিকই বলেছে। এই মুহূর্তে আপনি ছাড়া আমার আর বিশ্বাসযোগ্য কেউই নেই। আপনাকে এই দলের হাল ধরতে হবে। মনসুর আলী খুব না করলেন, শেষে না পেরে তাকে রাজি হতে হলো। এমন ভান করে রুমাল দিয়ে চোখের কোনা মুছে বললেন, ঠিক আছে আপা, আপনার কথায় রাখলাম। তবে হিশাম বাবা সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকে তার জায়গায় ফিরিয়ে দিব। মনসুর আলী এগাল ওগাল হাসি দিয়ে চৌধুরী বাড়ির সদর দরজার বাইরে এসে দাঁড়ালেন। বাড়ির বাগানে ভিড় করে থাকা নেতা কর্মীরা তার দিকে বাঁকা চোখে তাকালো। একজন সিনিয়র নেতা সদর দরজা দিয়ে ঢুকতে চাইলে নাইমুর বাধা হয়ে দাঁড়ালো। সিনিয়র নেতা চোখ গরম করে বলল, সরে দাঁড়াও, হিশামের মায়ের সাথে আমার জরুরি কথা আছে। মনসুর আলী বললেন, হিশামের মা হিশামের পরিবর্তে আমাকে নির্বাচনে দাঁড়ানোর ব্যাপারে মত দিয়েছে। উনি সেই মত দিতে বা বদলাবে না। আপনাদের কিছু বলা থাকলে পার্টি অবশ্যই আসুন। মনসুর আলী গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। সব নেতা কর্মীরাই একজন আরেকজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলো। পার্টি অফিসে সবাই গিয়ে হাজির হলো। মিটিং রুমে সিনিয়র নেতাদের ঘোর আপত্তির সম্মুখীন হলো মনসুর আলী। সে আগে বিরোধী দলের নেতা ছিল। দুদিন এই দলে থেকে সে নির্বাচনে দাঁড়িয়ে যাবে তা কেউই মেনে নিতে চাইল না।
তারা মনসুর আলীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দিতে অস্বীকৃতি জানালো। এই পর্যায়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকা নাইমুর সক্রিয় হলো। সে তার সাথে একটা ছেলেকে ইশারা করলে ছেলেটা টেবিলের উপর একটা টাকা ভর্তি ব্রিফকেস রাখলো। নাইমুর তার কোমর থেকে কালো রঙের রিভলভারটা বের করে টাকাগুলোর পাশে রাখলো। তারপর ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে গায়ে লিয়ে দিয়ে চেয়ার দুলিয়ে বলল, কে কোনটা তুলতে চান ডিসাইড করে নিন। প্রত্যেকের জন্য এক বান্ডিল টাকা নয়তো একটা বুলেট বরাদ্দ আছে। এখন ডিসিশন আপনাদের। ইয়াং নেতা কর্মীরা দাঁড়িয়ে গেল। নাইমুরের সাহস দেখে তারা অবাক। তারা নাইমুরের দিকে তেড়ে আসতে চাইল, কিন্তু পারল না। তার আগেই নাইমুরের লোকেরা তাদের দিকে অস্ত্র তাক করল। আজ আনিশা চলে যাচ্ছে। বাড়িতে মোটামুটি সবারই মন খারাপ। রিজিয়া সুলতানা মেয়েকে সাবধানে গাড়িতে তুলে দিলেন। যাওয়ার আগে রাহাত কথা দিল সবাইকে যে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আনিশাকে নিয়ে আবার আসবে। শাহাদ বোনকে বিদায় জানিয়ে সোজা চলে গেল আউট হাউসে। সেখানে দলের ছেলে ছোকরারা কিছু নিয়ে আলাপ করছে। শাহাদ ঢুকতেই তমাল এগিয়ে আসলো, বলল, ভাই, মনসুর আলী নমিনেশনের জমা দিয়েছেন। শাহাদ চেয়ারে বসতে বসতে কথাটা শুনল। তবে সে অবাক হলো না। এটাই যে হবে সে আগে থেকেই ধারণা করেছিল। তবে এতে ভালোই হলো, তৃপ্তি নির্বাচনে দাঁড়ালে তাকে হারাতে কঠিন হতো। স্বামীকে হাসপাতালে রেখে নির্বাচন করতে আসা অসহায় মেয়েটির প্রতি সবারই মায়া লাগতো। অন্তত আবেগের বসে হলেও সাধারণ মানুষ তৃপ্তিকে ভোট দিত। কিন্তু এখন ব্যাপার উল্টো। বাটপার মনসুর আলীকে জনগণ ভোট দিবে না। তার পক্ষে সে কোনো জনমত পাবে না। তাই শাহাদের জন্য সহজ হয়ে গেল। শাহাদ তমালকে বলল, একটা কাজ করো, মনসুর আলীর পিছনে লোক সেট কর। সে কোথায় যাচ্ছে, কি করছে সব জেনে নে। নির্বাচনে সে অবশ্যই অবৈধ পথে জিততে চাইবে। সে যেন কোনোভাবেই জিততে না পারে, সেই রাস্তা বন্ধ করে দিতে হবে। শাহাদ বেছে বেছে কয়েকজন ছেলেকে কাজে লাগিয়ে দিল। আসিফকে ডেকে একটা সিক্রেট মিটিং করলো। নাইমুরের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করলো। শুধু তাই নয়, আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আরও অনেক তথ্য জেনে নিল যা সে জানত না। দিনে দিনে নির্বাচনের দিন এগিয়ে আসলো। আশফাক খানও এবার নিরাপদেই নমিনেশন জমা দিতে পেরেছে। নির্বাচনের চাপে শাহাদের ঘুম খাওয়া সব মাথায় উঠেছে। সারাদিন মিছিল মিটিং লেগেই থাকে। সেই সাথে সমাবেশও করতে হচ্ছে। সমাবেশে করা নিরাপত্তা স্থাপনের জন্য শাহাদ নিজেই সব সমাবেশে তার বাবার সাথে সাথে থাকছে।